শুভেচ্ছা আমন্ত্রণ শুরু হয়ে গেল সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা খুব বড় করে বলবো না, যতখানি বলবো তাতে করে আজকের সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। কৃষক লীগের নতুন সভাপতি সমীর চন্দ্র চন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে উম্মে কুলসুম। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। এর আগে দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সভাপতি পদে 13 জন প্রার্থীর নাম প্রস্তাব এবং সমর্থন করেন কাউন্সিলররা। এছাড়া সাধারণ সম্পাদক পদে 11 জনের নাম প্রস্তাব ও সমর্থন করেন তারা। আগামী 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সভাপতি পদে সমীর চন্দ্র সাধারণ সম্পাদক গাইবান্ধা অ্যাডভোকেট উম্মে কুলসুম। কৃষকদের মনের কথা সরকারের মাধ্যমে তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে আমরা তার সমাধান করে বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে উৎসর্গ করব। আমি এবং সমীরদা কৃষক লীগকে আরো তাদের হাতকে যতদূর নিয়েছে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কৃষকরাই দেশের 16 কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে, তাই কৃষি আর কৃষকের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষক লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন কৃষি জমি নষ্ট করে কল কারখানা আর নয়। সম্মেলনে যোগ দিয়ে কৃষক লীগের নতুন নেতৃত্ব নিজেদেরই নির্বাচন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের দেশ আমরা উন্নত হব, শিল্পায়নে যাব, কিন্তু কৃষককে ত্যাগ করে নয়, কৃষিকে ত্যাগ করে নয়। কারণ কৃষি তো আমাদের বাঁচিয়ে রাখে, খাদ্য দেয়, পুষ্টি দেয়, সব কিছু করে। কাজে আমাদের দেশের উন্নয়ন প্রকল্পটা আমরা এমনভাবে নিই যাতে আমাদের কৃষকদেরকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। আমরা ভিক্ষুক জাতি হতে চাই না, আমরা স্বয়ংসম্পূর্ণ হব, নিজের পায়ে দাঁড়াবো। তিনি বলেছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, এই দেশ এই মাটি মানুষ দিয়েই গড়ে তুলব, সেই মাটি আর মানুষ দিয়েই আমরা গড়ে তুলব। এটা একটা গর্বের বিষয় এবং এটাকে সেইভাবে দেখতে হবে, মর্যাদা দিতে হবে। এটার অর্থ হলো আমরা কোনো কৃষি জমি যেন নষ্ট না হয়। যেখানে সেখানে যত একটা ইন্ডাস্ট্রি করবে এটা কেউ করতে পারবে না। 3 ফসলের জমিতে তো করতেই পারবে না। বন্ধ ঘোষণার পরও যারা হল ছেড়ে যায়নি তাদেরকে চিহ্নিত করতে তল্লাশি চালাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রভোস্ট কমিটির মিটিংয়ে হল খালি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি। এদিকে ক্যাম্পাস বন্ধের ঘোষণা মানছে না আন্দোলনকারীরা। সকালে আন্দোলনকারীদের নেতৃত্বে ক্যাম্পাসের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এই ব্যানারে রেজিস্ট্রার ভবনের সামনে সমাবেশ করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যেসব হল এখনো হয়নি, খালি হয় নাই, বিশেষ করে ছেলেদের হল, মেয়েদের হলগুলো ইতিমধ্যেই খালি হয়ে গেছে। 3:30টার মধ্যেই হলগুলো খালি করার জন্য বলা হয়েছে এবং চূড়ান্তভাবে সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপরে হয়তোবা প্রশাসন যদি হলগুলো খালি না হয় তাহলে প্রশাসন অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখতে দুই পক্ষকেই ধৈর্য সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন ভিসির বিরুদ্ধে প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। আর কোনো পরিস্থিতিতেই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে বিষয়ে দুপক্ষকেই সতর্ক করেন শিক্ষা উপমন্ত্রী। সকলের নিরাপত্তার স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা যাতে সবাই সহনশীল হই, ধৈর্য ধারণ করি এবং সেখানে শান্তিপূর্ণ একটা অবস্থা আমরা যাতে বজায় রাখি। কেউ যেন, যতই আমার দ্বিমত থাকুক না কেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।
দর্শক, আমরা সরাসরি ক্যাম্পাস থেকে ঘুরে আসতে চাই, সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আপনাকে। সরাসরি বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি সম্পর্কে এখন একটু জানাবেন। বৃষ্টি, এই মুহূর্তে পরিস্থিতির কথা বলতে হবে যে বিসির বাসভবনের পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু বসে তারা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান, প্রতিবাদী গান তারা করেই যাচ্ছে। সেই 4টার পর থেকে কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে তারা এই আন্দোলন। তারা বিসির অপসারণ চেয়ে কিন্তু এই আন্দোলন করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট বডি কিন্তু তারা শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার জন্য চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে উপেক্ষা করে কিন্তু আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু বসে আছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রয়েছিলেন যাতে বিসির বাসভবন কোন ধরনের অবরোধ করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা বিসির যে প্রবেশদ্বার সেখানে কিন্তু রয়েছিলেন। তার সামনেই কিন্তু অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা, আর তার সামনেই শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন। আর সব মিলিয়ে এখনকার পরিস্থিতি যদি বলতে চাই, বেশ মুখোমুখি প্রশাসনের সামনে আন্দোলনকারী শিক্ষক, তার সামনে হচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবার এই পরিস্থিতিতেই চলছে সেই 4টা থেকে। বৃষ্টি, ধন্যবাদ নিপু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের সমর্থন জানিয়ে রাজশাহী ও গোপালগঞ্জে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়, যা ঘণ্টাব্যাপী চলে। মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দুপুরে জয় বাংলা চত্বরে মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারকে হত্যা করা হয়েছে। ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষ জড়িত এমন দাবি করে সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। দুপুরে কলেজটিতে শিক্ষক, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন থেকে এই দাবি করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অপমৃত্যুর মামলা হলেও এই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকারীদের বিচার চাই, আবরারের হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। তাদের যে টিমটা ছিল তারা যে মোটেও রেসপন্সিবল ছিল না এটাই প্রমাণ করে। তদন্ত করা উচিত এবং তার বিচার চাই। এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে। সুষ্ঠু বিচারের জন্য যদি প্রয়োজন হয় সেই মামলাটিকে খুনের মামলা হিসেবেও পরিবর্তন করা যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ সেটা করতে পারে। যেমন আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, এখন দেখি কত কি হয়। অপমৃত্যু মামলার সাথে আর কি সবকিছু তদন্ত করা যায়। উপাচার্য অধ্যাপক ডক্টর রুস্তম আলী সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে 7ম দিনের মতো আন্দোলন করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, পরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে তারা। এই সময় উপাচার্যকে লাল কার্ড প্রদর্শন করে আন্দোলনরতরা। সম্প্রতি চাকরি প্রার্থীর কাছে ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনায় উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামে ছাত্রছাত্রীরা। সাদেক হোসেন খোকার মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে শোক কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনা নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। শোক কর্মসূচি পালিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে। সকালে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলনের পরে কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। এরপরে সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছুটি ঘোষণা করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ণ দিবস প্রধান কার্যালয়, নগর ভবন সহ আঞ্চলিক কার্যালয় সমূহ বন্ধ থাকবে এবং ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার বিকেল 3টায় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের নির্যাতনের শিকার হয়ে দলের সিনিয়র নেতাদের অনেকেই মারা গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা এবং জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে MK আনোয়ার স্মরণে আয়োজিত সভায় তারা বলেছেন, দেশ নিরাপদ করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভারতের সাথে করা চুক্তি সমালোচনা করে বলেন, নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে একতরফা চুক্তি হয়েছে।
আমরা যারা আছি এখনো আমাদের উপর অত্যাচার নির্যাতন নাই তা তো নয়, আছে, হয়তো আমরা এখনো টিকে আছি, জানি না তাদের মতো আমাদের অবস্থা হতে পারে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের রোল মডেল হচ্ছে আজকের এই সরকার, দুর্নীতির রোল মডেল হচ্ছে এই সরকার, অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যার রোল মডেল হচ্ছে এই সরকার। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালতে চার্জশিট দিয়েছে র্যাব এবং এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে সম্রাটের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সরকারের শুদ্ধি অভিযান শুরু হলে গা ঢাকা দেন যুবলীগের প্রভাবশালী এই নেতা। গত মাসের শুরুর দিকে কুমিল্লা থেকে সম্রাটের সহযোগী সহ তাকে আটক করে র্যাব এবং তার বিরুদ্ধে কুমিল্লা ও ঢাকার রমনা থানায় মামলা হয়। অবৈধ অস্ত্রগুলো যে বিভিন্ন অবৈধ পন্থায় এসেছে এটা আমরা প্রমাণ করতে পেরেছি এবং এই অবৈধ অস্ত্রগুলো যে অবৈধ কাজেই ব্যবহৃত হতো এটা প্রমাণিত এবং এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আমাদের চার্জশিট আমরা প্রদান করেছি। অবৈধ অস্ত্র যে কোনো উৎস থেকেই হোক এটা যেন কেউ ব্যবহার না করে এবং এই অবৈধ অস্ত্র দ্বারাও যেন কোনো ধরনের অবৈধ কাজ করা না হয়, এই বিষয়টি আমাদের সবার কাছে বার্তাটা সবার কাছে থাকলো। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার জি.কে. শামীম এবং বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আজও জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা। সকাল 11:15টার দিকে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আজ তৃতীয় দিনের মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানিয়েছিলেন জিজ্ঞাসাবাদে অনেকের নামই আসতে পারে এবং দুদক কার্যালয়ে জি.কে. শামীমকেও নেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সহ নানা অভিযোগে চতুর্থ দিনের মতো শামীমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের ধারণা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ছাড়াও বিদেশে জি.কে. শামীমের আরও সম্পদ রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের জন্য বিছানা, বালিশ এবং আসবাবপত্র ক্রয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে অর্থ আত্মসাতের মামলা হবে বলে জানিয়েছেন দুদক সচিব মোহাম্মদ দিলওয়ার বক্ত। আর এই ঘটনায় 33 জনকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। সকালে পাবনা গণপূর্ত বিভাগের বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, মোহাম্মদ তারেক ও উপবিভাগীয় প্রকৌশলী তাহাজ্জুদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুপুরে দুদকে যান উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মুস্তফা কামাল। 13 নভেম্বরের মধ্যে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিভাগ থেকে একটি তদন্ত হয়েছিল, তদন্ত করে সেই তদন্ত প্রতিবেদন আমাদেরকে পাঠিয়েছে। তো তারই সূত্র ধরে যেহেতু আমাদের অনুসন্ধানের পরে মামলা রুজু হবে, মামলা রুজু করলে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাকে কিন্তু বাদী হিসাবে মামলা রুজু করতে হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী সহ 5 জনের দুর্নীতির মামলা বাতিলের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আর এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা থাকলো না। একই সাথে জাল দলিল দাখিল করে ন্যাশনাল ব্যাংকের 2,59 লাখ টাকা আত্মসাৎ করায় আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। শুদ্ধি অভিযানের নামে নাটক না করে রাঘব বোয়ালদের ধরার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। জেএসডি সভাপতি বলেছেন, দুর্নীতিবাজ সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। বিরোধী দলের আন্দোলন দমনে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযান চালিয়েছেন সম্রাটের ইন্টিগ্রেশনের বাকি তথ্য কোথায়? সম্রাটের ইন্টিগ্রেশনে রুই, কাতলা, বোয়ালদের নাম বলা হয়েছে, সেগুলি প্রকাশ করেন না কেন? জনগণের জানার অধিকার আছে, নাটক দেখায় লাভ নাই। সাধারণ সদস্যদের স্বার্থ ক্ষুণ্ণ করে বায়রার বর্তমান নেতৃত্ব সিন্ডিকেটের দালালি করছে বলে অভিযোগ করেছে বায়রা তৃণমূল ঐক্য ফ্রন্ট। সকালে বায়রা কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে ঐক্য ফ্রন্টের নেতারা বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে মালয়েশিয়ায় চিঠি দিয়ে বায়রাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বর্তমান কমিটি। তৃণমূল ঐক্য ফ্রন্ট নেতারা বায়রা মহাসচিবের পদত্যাগও দাবি করেছেন। নোমান সাহেব ইজ নট আ ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ দ্য ওয়ান পার্সন, অনলি ওয়ান পার্সন। এবং তার কথাই কিন্তু বাকি যে উপদেষ্টারা সিলেক্ট করছেন ওরা, তারাও তার গুটি কিন্তু যেভাবে চালাবেন। একজন তো আশা দিয়েছেন উনি নেক্সট প্রেসিডেন্ট হবেন, উনি তো মানে গদগদ হয়ে এগুলো করতেছেন। হ্যাঁ, 21 দিন নোটিশ দেবো, 21 দিন পরে আমরা তলবিষয় কল করে একটা ব্যবস্থা করতে পারবো।
মালয়েশিয়ায় বন্ধ থাকা বাংলাদেশি শ্রমবাজার চালুর বিষয়ে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সাথে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। রুদ্ধদ্বার বৈঠকে শ্রমবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। শ্রমবাজার ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে আগামী 24 নভেম্বর ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। অবশেষে ইয়েমেনে সংঘাত বন্ধে সম্মত হলো দেশটির সরকার ও বিদ্রোহীরা। সৌদি আরবের মধ্যস্থতায় দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে চুক্তিবদ্ধ হয়েছে মনসুর হাদি সরকার। মঙ্গলবার রিয়াদের প্রাসাদে সব পক্ষকে নিয়ে এ বৈঠক হয়। চুক্তি অনুযায়ী গেল কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানের পাশাপাশি ইয়েমেনের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে সমসংখ্যক সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। এই চুক্তিতে অবশ্য হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত বন্ধের কোনো নির্দেশনা নেই। এদিকে সংঘাত আর গৃহযুদ্ধের ফলে মানব পাচারের অন্যতম পথ হয়ে উঠেছে ইয়েমেন। আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্যে পাচারের রুট হিসেবে এই দেশটি ব্যবহৃত হচ্ছে, যার সবচেয়ে বেশি মানুষ ইথিওপিয়ার। কাজের প্রলোভন দেখিয়ে কিংবা অপহরণ করে মানব পাচার চলছে। চলতি বছর ২৫০০-এর বেশি মানুষকে পাচার করা হয়েছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে। বায়ু দূষণ কিছুটা কমলেও জনজীবন স্বাভাবিক হয়নি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও কার্যক্রম চলছে সীমিত আকারে। হাসপাতালে বাড়ছে শ্বাস প্রশ্বাসে জটিলতা শিকার রোগীদের ভিড়। আর গেল সপ্তাহে দীপাবলি উৎসবে কয়েক লাখ আতশবাজি পোড়ানোর পরই প্রতি ঘনমিটার এলাকার বাতাসে দূষিত ক্ষুদ্র কণার পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায়। ধোঁয়াশা পুরোপুরি না কাটলেও রোববারের সর্বোচ্চ ৫০০ থেকে বুধবার সকালে দিল্লির বাতাসে দূষিত কণার পরিমাণ নেমে এসেছে ১৭৫-এ এবং সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ করেছেন দিল্লির বাসিন্দারা। বাংলাদেশ ভারত টি-20 সিরিজের খবরে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে বৃহস্পতিবার মুখোমুখি হবে দু দল, যেখানে রাজকোটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের 7 উইকেটে উড়িয়ে দিয়ে টি-20তে ভারতের বিপক্ষে প্রথম জয়ের দেখা পায় টাইগাররা। আর একই সাথে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলে ভারতের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়ের রেকর্ড গড়বে মুশফিক মাহমুদুল্লাহরা। রাজকোটে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও ম্যাচের দিন সাইক্লোন মহার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক ফুটবলার ক্রিস্টোফার হার্ট। 2019-20 মৌসুমের জন্য ক্লাবটির সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী 25 নভেম্বর ঢাকায় এসে পৌঁছবেন এই মিডফিল্ডার। বিদেশি কোটায় খেলতে আসা হার্ডের রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা। 2018 সালেই অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসরে যাওয়া 30 বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন অ্যাস্টন ভিলায়। অবশেষে লন্ডনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন রাফা নানজিবা তোরসা। এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019-এর বিজয়ী হয়েছেন তিনি। গত 11ই অক্টোবর সোনারগাঁও হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। গুঞ্জন ছিল ভিসা জটিলতার কারণে তোরসার পরিবর্তে প্রথম রানার আপ ফাতিহা মিয়ামিকে পাঠানো হতে পারে লন্ডনে, তবে এরই মধ্যে ভিসা হাতে পেয়ে গেছেন তোরসা। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড এবং এই অনুষ্ঠানে এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানের ফাঁকে তিনি একটি ছবির পরিকল্পনা নিয়ে আলোচনাও করেছেন ভারতের বাংলা ছবির আবির চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের মোশাররফ করিমের সাথে। ছবির নাম ব্যবধান। গতকাল টাইমস অফ ইন্ডিয়াকে এই খবরটি নিশ্চিত করেছেন ব্রাত্য বসু। দর্শক, সব খবর চলছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, সব খবর দেখছেন। পরিবেশ দূষণ রোধ করে ডেনিম উৎপাদনে গুরুত্ব দিচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে কাজে লাগানো হচ্ছে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিকে। বিকেলে টেকসই ডেনিম শিল্পের জন্য দায়িত্বশীলতা বিষয়ক আলোচনায় তথ্য জানানো হয়। উৎপাদক, আন্তর্জাতিক বিশ্লেষক, নেদারল্যান্ডের সরকারি কর্মকর্তা ও ক্রেতা প্রতিনিধিরা এতে অংশ নেন। উদ্যোক্তারা বলেছেন, টেকসই পরিবেশে ডেনিম তৈরির জন্য বাড়তি বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে ব্যয়ভার ক্রেতা বিক্রেতা উভয়কেই বহন করতে হবে। যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা দাঁড় করাতে পথ দেখাচ্ছে যমুনা গ্রুপ।
last 1.5 years, trust me, I'm starting my day with this word, and whole day I'm searching, Googling, what is this? And what I can do. So in my company, my chairman, he is investing a lot in every sector in terms of apparels, textiles and all. And I'm the one who is Googling and gathering information, talking to my friends, talking to my buyers, how and what more I can do and give some advice, little advices to my chairman. I want to make an history, I want to make an example in my country so that people like abroad, they can give Jamuna as an example, that Jamuna has done it. ব্যাংক ঋণের উচ্চ সুদ হার দুশ্চিন্তার বিষয়, এ নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে বিজিএমইএ নেতাদের সাথে সভা শেষে একথা বলেছেন তিনি। এ সময় নগদ সহায়তার ব্যাপারে এনবিআর আশ্বাস দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, সবাই মিলে শিল্পের সংকট সমাধানে কাজ করতে হবে। সভায় প্রণোদনার অর্থ করের আওতামুক্ত রাখার আহ্বান জানান পোশাক খাতের উদ্যোক্তারা। ব্যাংক ইন্টারেস্ট একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে আমাদের, স্পেশালি প্রাইভেট ব্যাংকগুলো। এবার গতকালকে মেকের মিটিং কিন্তু বিশাল আলোচনা হয়েছে যে এত ইন্টারেস্ট দিয়ে পারা যায়, তো সেক্ষেত্রে আলোচনা কেমন করে এখানে প্রায় 13-14%, 12 থেকে 14% প্রাইভেট ইন্টারেস্ট দেয়, সেটা কিভাবে কমানো যায়। সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে প্রয়োজন সার্বজনীন পেনশন আইন, যা আয় বৈষম্য কমিয়ে আনতে সহায়তা করবে। সিপিডি ও অক্সফাম আয়োজিত সংলাপে এই আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ এবং গবেষকরা। তারা বলেছেন, 65 বয়সোর্ধ্ব নাগরিকদের জন্য ফ্ল্যাট রেটে অবসর ভাতা নিশ্চিত করতে হবে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাতার পরিমাণ এমন করা যাবে না যাতে সবাই কাজ বাদ দিয়ে ঘরে বসে পড়ে। ভালো লাগছে যে এই বাংলাদেশে বসে আমরা একটা সার্বজনীন পেনশন সম্বন্ধে আলোচনা করছি। এইটা শুনতেই মনে হচ্ছে বিশাল ব্যাপার, যে বাংলাদেশ দুদিন আগেও আমরা খাবো কি খাবো না রাতে ভাত, সেই চিন্তায় ছিলাম। সেখানে আমাদের সাহস এবং আস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন সার্বজনীন একটি পেনশনের আলোচনা করছি। কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশের প্রতিটি মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীকে দেয়া ভ্যাকসিন হিরো 2019 উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এ সময় তিনি ভ্যাকসিন কর্মসূচির সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, শতভাগ ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। বাংলাদেশের সকল নাগরিক যাতে ভালো স্বাস্থ্য সেবা পায়, এটা সম্ভব হবে যখন আমরা সকলে মিলে কাজ করব। শুধু সমালোচনা নয়, সমালোচনার মাধ্যমে কোনো সমাধান আসে না, কাজের মাধ্যমে সমাধান আসে। বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল শনিবার মনিজা বেগমকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে সকালেই মারা যান তিনি। মনিজা বেগমের বাড়ি পিরোজপুরের নেসারাবাদ উপজেলায়। এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 14 জন মারা গেছেন। সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কতজন মানুষ মারা গেছেন তার সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আগামী 11 নভেম্বর এই তথ্য জানাতে বলা হয়েছে। একই সাথে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে আগামী সোমবারের মধ্যেই এডিস মশা নির্মূলের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। হাইকোর্টের বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শিশু নির্যাতনের ভিডিও প্রবাসী মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবির অভিযোগে হবিগঞ্জ থেকে এক বাবাকে আটক করেছে পুলিশ। ওই থানার ওসি জানিয়েছেন, চরগাঁও গ্রামে 6 বছর বয়সী জিসানকে নির্মম নির্যাতন এবং সেই ভিডিও ধারণ করে সৎ বাবা স্বপন মিয়া সেই ভিডিও সৌদি প্রবাসী মা সুমনা বেগমের কাছে পাঠিয়ে টাকা দাবি করেন। নির্যাতনের এই দৃশ্য সহ্য করতে না পেরে সৌদি আরব থেকে ছুটে এসেছেন মা। শিশু জিসানকে তার মায়ের জিম্মায় পাঠানো হয়েছে। বছর 7 আগেই এই সুফি মিয়ার সাথে বিয়ে হয় সুমনার। সুফি মিয়ার মৃত্যুর পরে তার ছোট ভাই স্বপন মিয়ার সাথে বিয়ে হয় তার।
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের 7 দিন পরে ঋতু নামে নবম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ডাকাতিয়া গ্রামের লিচু বাগানে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের পরিবারের অভিযোগ, 31 অক্টোবর ঋতু খাতুন নিখোঁজ হয় এবং পরদিন থানায় জিডি করেন তার বাবা। মৃত্যুর জন্য মেয়ের স্বামীকে দায়ী করছেন তিনি। স্বামী স্ত্রীর কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। যশোরের 5 শিশু ধর্ষণ মামলার আসামি আমিনুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক টি.এম. মুসা এই নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের পিপি এম ইদ্রিস আলী জানিয়েছেন, শহরে খড়কি দক্ষিণপাড়া রেললাইনের একটি বাগানবাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন 3 সন্তানের জনক আমিনুর রহমান। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই বাগানবাড়িতেই আম কুড়োতে যেত শিশুরা, আর সেই সুযোগে আম চকলেটের লোভ দেখিয়ে 5 শিশুকে ধর্ষণ করে আমিনুর। চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ তাহেরা হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেকে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত তাহেরার সাবেক স্বামী রফিকুল ইসলাম, তার সহযোগী আক্কাস আলী এবং তৈমুর রহমান। 2015 সালের 18 অক্টোবর খুন হন গৃহবধূ তাহেরা। পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। মামলায় বলা হয়, শহরের মাসিমপুরে ভাড়া বাসায় থাকত আসমা রেজাউল দম্পতি। পারিবারিক কলহের জেরে গেল 22 অক্টোবর ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন স্বামী রেজাউল। পরে পালিয়ে যায় সে। পরদিন স্থানীয়রা এসে আসমার রক্তাক্ত মরদেহ দেখতে পান। রেজাউলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা। বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা বাড়ানোর উপরে জোর দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। 2 দিনের সফর 4 জন মন্ত্রী এবং ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশে আসেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কনফেল সাংমা। গতরাতে সিলেট চেম্বার নেতাদের সাথে তিনি বৈঠকে বসেন। বৈঠকে বাণিজ্য সুবিধার নানা দিক নিয়ে দুপক্ষ আলোচনা করেন। That out of $10 billion, Meghalaya only contributes. ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক $10 বিলিয়ন, অথচ রাজ্য হিসাবে মেঘালয়ের অংশগ্রহণ সেখানে মাত্র 0.7%। 2 দেশের মধ্যে সৌহার্দ্য বাড়াতে বাণিজ্য সম্প্রসারণ জরুরি। We have such strong historical and বিদ্যুতের দাম আবারও বাড়ানোর আয়োজন করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী বাড়তি দাম কার্যকর হবে জানুয়ারি থেকে, আর এ দফায় অন্তত 20% দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। আর সেই প্রস্তাবের উপরেই শুরু হচ্ছে গণশুনানি। সরকারের যুক্তি, উৎপাদন খরচ বাড়ায় আবারও দাম বাড়াতে হচ্ছে তাদের। তবে সরকার ভর্তুকি দিলে তা প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব। রিসেন্টলি গ্যাসের দাম প্রায় 40% বাড়িয়েছে। আমরা জাস্ট বলেছি এটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে আমাদের ট্যারিফটা পুনর্নির্ধারণ করা যেতে পারে। আমাকে কিন্তু 1 টাকার বেশি করে প্রতি ইউনিটে অলরেডি কম দামে আমি দিচ্ছি, তো এটা আমি পাবো কোত্থেকে? আমাকে আইদার ভর্তুকি দিতে হবে, না হলে জনগণ থেকে। তাহলে 2005 থেকে কি আমি রিলায়েবল হই নাই? আপনি তো আমার মনে হয় নির্দ্বিধায় স্বীকার করবেন আমি রিলায়েবল হয়েছি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ 1 সেকেন্ডের জন্য যাবে না, তাহলে কিন্তু আমি পিছনে আছি। তো আমি সেটা তো আমাকে সময় দিতে হবে, ধীরে ধীরে কাজটা করতে হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ব্রড ইন্ডেক্স 50 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4754 পয়েন্টে এবং হাত বদল হওয়া 221টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 81টির দাম কমেছে। আর মোট লেনদেন হয়েছে 385 কোটি 25 লাখ টাকার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 164 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,445 পয়েন্টে। লেনদেন হয়েছে 59 কোটি 56 লাখ টাকার শেয়ার। ক্যাসিনো অভিযোগে বন্ধ থাকায় ভাটা পড়েছে ক্লাব পাড়ার খেলাধুলায়, অংশ নেওয়া যাচ্ছে না প্রতিযোগিতায়। ক্লাবে মানুষের আনাগোনা না থাকায় প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে। এলাকাবাসী বলছেন, খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে ক্লাব চালু করা দরকার। ক্রীড়া সংগঠকরা জানিয়েছেন শিগগিরই ক্লাব খুলে দেওয়ার আবেদন জানাবেন তারা। আগে যাই ভালো ছিলাম, এখন সম্পূর্ণ লসের বাজারে আছে। এই ক্লাব বন্ধের কারণে অনেক লোক নির্ভীক হয়ে গেছে, কেমন উৎফুল্ল নাই, মানে খেলা নাই, কেমন একটা আতঙ্ক ভাব হচ্ছে। খেলাধুলা জায়গাটা আগার ওই পরিবেশটা যেন আবার ফিরে আসে। পাইনের ফুটবল লিগে আরামবাগ জন্মলগ্ন থেকে সেই 80 সন থেকে পাইনের একটা টিম করে আসতেছে, কিন্তু ওদেরকেও আমরা প্রতিবেশী ক্লাব
ঢাকা ম্যানার্স ইয়াংস ক্লাবে রাখতেছি, কারণ আমাদের ক্লাব তালাবদ্ধ। তারা নতুন কমিটি করে দেবো, সেই নতুন কমিটি দেওয়া, তারপরে খেলাধুলা চালু করব। আমরা তখন এই ভালো লোকজন এদেরকে আমরা ক্লাবে যারা যাবে ইয়াং, এদেরকে আবার আমরা ইনভলভ করে দিতে পারি। ইরাকে 24 ঘন্টায় কমপক্ষে 13 জনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গেল অক্টোবরে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 260 জনের প্রাণ গেছে। টানা সংঘাতে রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলে বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট সংযোগ। বেকারত্ব, দুর্নীতি, নাগরিক সেবা নিশ্চিতে গেল 1 অক্টোবর থেকে শুরু হয় সরকার বিরোধী এই বিক্ষোভ। বড় ধরনের বিক্ষোভ চলছে লেবানন, স্পেন এবং চিলিতেও। পাকিস্তানে বিক্ষোভকারীদের সব দাবি মানতে রাজি প্রধানমন্ত্রী ইমরান খান, তবে ক্ষমতা ছাড়বেন না তিনি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাক সরকারের সমন্বয় কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী নেতাদের সাথে বৈঠকের পরে এই সিদ্ধান্ত আসে, তবে সরকার নাটক করছে বলে অভিমত আজাদি মার্চের নেতৃত্ব দেয়া জামিয়াতুল উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের। দেশের অর্থনৈতিক সংস্কার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন নির্বাচন সহ নানা দাবিতে 31 অক্টোবর থেকে ইসলামাবাদে সরকার বিরোধী আন্দোলন চলছে। এদিকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বিদেশে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার নওয়াজকে বিদেশে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ডের প্রধান মাহমুদ আয়াজ। এর আগে নওয়াজ শরীফের পরিবার হাসপাতাল পরিবর্তনের আবেদন জানালেও আদালত তাতে অনুমতি দেয়নি। দুর্নীতি অর্থ পাচার মামলায় 7 বছরের সাজা হলে অসুস্থতার কারণে জামিনে আছেন 69 বছর বয়সী নওয়াজ শরীফ। ব্রিটেনে চলছে বার্ষিক বোনফেয়ার বা বন্নি উৎসব। আর এবছর বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিতর্কিত ব্রিটিশ রাজনীতিবিদ ও তারকাদের কুশপুত্তলিকা। দুজন গীতিকবির 6টি গান নিয়ে সাজানো হয়েছে অচিনপুরের গান শিরোনামের অ্যালবাম। 6 গানের মধ্যে 3টি লোকজ এবং 3টি নাগরিক গান। আজ বিকেল 5টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অ্যালবাম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অচিনপুরের গানের সিডির পাশাপাশি বৃষ্টি মুখর দিন এবং গান বাঁধতে দরদ লাগে এই শিরোনামে গান দুটির ভিডিও প্রকাশ করা হয় ইউটিউব চ্যানেলে। আপনারা সব খবর দেখছেন, ছোট্ট আর একটা বিরতি নিচ্ছে, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মিজানুর রহমান ও তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা করেছে দুদক। উত্তর সিটির 33 নং ওয়ার্ড কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে 26 কোটি 16 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া 32 নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে 30 কোটি 16 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলে রক্ষকই যেন ভক্ষক। রেলের 5 শতাধিক আবাসিক কোয়ার্টার বাণিজ্যের সাথে জড়িত 2 কর্মকর্তা, যারা এসব কোয়ার্টার কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দ না দিয়ে বহিরাগতদের ভাড়া দিতেন। চট্টগ্রামের রেলের 43টি কলোনির সংস্কার কাজে টেন্ডার নিয়ন্ত্রণ করতেন এই দুজন। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পরে কিছু কোয়ার্টার দখলমুক্ত হলেও মূল 2 হোতা বহাল তবিয়তেই রয়েছেন। রেলের বাসা বরাদ্দে অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পেয়েছে এই সংস্থাটি। প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের কাজ শেষের দিকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 2022 সালের মধ্যে 709টি ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সকালে রাজধানী পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যুগের চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানো হচ্ছে। অনুষ্ঠানে সাহসী ও বীরত্বগাথা ভূমিকার জন্য 150 জনকে পদক দেওয়া হয়। আমরা শুধু মহরতেন সীমাবদ্ধ নই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে তিনি যে ঘোষণা দিয়েছিলেন প্রত্যেকটা উপজেলায়
একটি করে ফায়ার স্টেশন তিনি করবেন। সেটা কিন্তু আমরা ধীরে ধীরে শেষের পর্যায়ে চলে আসছি। আমাদের ফায়ার স্টেশন যেখানেই যেটা প্রয়োজন সেখানেই আমরা সেটা করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার ব্রিগেড স্টেশনে মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে আলোচনা সভা এবং ডিসপ্লের আয়োজন করা হয়। সচেতনতা, প্রশিক্ষণ এবং প্রস্তুতি দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়, এই স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে কর্মসূচি। বক্তারা জানিয়েছেন, ভূমিকম্প, পাহাড় ধস সহ নানা দুর্ঘটনায় সর্বদা প্রস্তুত রয়েছে ফায়ার কর্মীরা। দিনটি উপলক্ষে ফায়ার সার্ভিস অফিস চত্বরে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। পরে অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিম্ন আদালতে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে এই রিট আবেদন করেন। রিটে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির উপরে শুনানি হতে পারে। সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 নভেম্বর। 3 বছরেও শেষ হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যা মামলার কার্যক্রম। 2016 সালের 6 নভেম্বর হামলার ঘটনায় 90 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় PBI, কিন্তু হামলার সাথে জড়িত প্রকৃত দোষীদের বাদ এবং PBI এর পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগে সেই চার্জশিট প্রত্যাখ্যান করেছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। এদিকে চিনিকলের জমিতে নতুন করে বসতি গড়েছেন সাঁওতালরা, আর এ নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক হলেও দখলদারদের সরানো যায়নি। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আজও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে BIWTA নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকালে বেলদি এলাকায় এই অভিযান চলে, আর সেখানে নদী দখল করে গড়ে ওঠা 2টি ইট ভাটায় আংশিক গুঁড়িয়েও দেওয়া হয়। উদ্ধার করা হয় প্রায় 1 একর জমি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বড় ঝুঁকিতে আছে, আর সেই সাথে রোহিঙ্গাদের কারণে দেশের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, যা এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সাউথ এশিয়ান কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম SACEP এর 15তম সম্মেলনে তিনি বলেছেন, জীববৈচিত্র্য এবং প্যারিস চুক্তির বাস্তবায়নই পারে জলবায়ু পরিবর্তন রোধ করতে। This is a great opportunity for us to demonstrate our own strategy to adapt to climate change, build resilience as well as share our knowledge and experience. We are setting up Climate Adaptation Center in Bangladesh. It is the responsibility of the global leadership, especially our South Asian partners, to do more to ensure this quick repatriation. দেশের মোট জনগোষ্ঠীর 2/3 তরুণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুবকদের কার্যকর অংশগ্রহণ এবং এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। দুপুরে শিল্পকলা একাডেমিতে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে যুবকদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেছেন বক্তারা। SDG লক্ষ্যমাত্রা অর্জনে অঞ্চল ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণেরও তাগিদ দিয়েছেন বক্তারা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের 2019-20 শিক্ষাবর্ষের নবীনবরণ এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী জয়নাল আবেদিনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। বেলা 11টার দিকে অভিভাবক সম্মেলন শুরু হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী শাহাদাত হোসেন, IDEB জেলা শাখার সভাপতি খলিলুর রহমান, ইনস্টিটিউটের শিক্ষক সহ নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা। মেক্সিকোতে 3 নারী এবং 6 শিশুসহ 9 মার্কিন নাগরিককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মেক্সিকান কর্তৃপক্ষের দাবি, কোনো মাদক চক্র ভুলবশত এই হামলা চালিয়েছে। মঙ্গলবার উত্তরাঞ্চলের সোনোরো প্রদেশে লেবারন গোষ্ঠীর একটি গাড়িবহর লক্ষ্য করে এই হামলা হয়। মাদক চোরা কারবারি, বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ চক্রের সশস্ত্র তৎপরতা রয়েছে মার্কিন সীমান্তবর্তী এই অঞ্চলটিতে, যার কট্টর সমালোচক লেবাননরা। থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের হামলায় অন্তত 15 প্রতিরক্ষা স্বেচ্ছাসেবী কর্মকর্তার প্রাণ গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে
এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 কর্মকর্তা। পুলিশ জানিয়েছে অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলে 11 জন নিহত হয়, পরে হাসপাতালে নেওয়া হলে 4 জন মারা যান। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণেই চলতি বছরের প্রথম 6 মাসে ওয়াশিংটনের লোকসান $35 বিলিয়ন। মঙ্গলবার জাতিসংঘের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে 16 মাসে চীনা পণ্য থেকে যুক্তরাষ্ট্র আয় করতে পারত $500 বিলিয়ন, কিন্তু পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণেই তা সম্ভব হয়নি। চলতি বছরের প্রথম 6 মাসে অতিরিক্ত শুল্ক আরোপের কারণেই ব্যবসা হয়েছে $95 বিলিয়ন এবং একই সময় 2018 সালে এর পরিমাণ ছিল $130 বিলিয়ন। মুজিববর্ষ 2020 উপলক্ষে বাগেরহাটে আয়োজন করা হয় স্কুল মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতা। জেলা পুলিশের উদ্যোগে 12টি বালক ও 6টি বালিকা দল নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বালক বিভাগে বাগেরহাট কামিল মাদ্রাসাকে 46-20 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। 39-35 পয়েন্টে তারা হারায় দশানী আদর্শ বালিকা বিদ্যালয়কে। দর্শক, আজকের সব খবরের আয়োজন ছিল এটুকুই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TVPD। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।